একজন ব্যাংকের সাধারণ কর্মচারী সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তাই সংসার চালাতে গিয়ে অনেক ঋণ করে ফেলেছে। আর এই ঋণ নিয়ে ভাবনা চিন্তা করতে করতে একটি কফি শপে বসে কফি খাচ্ছিলেন। আর হঠাৎ করে তার সঙ্গে একটি অচেনা ব্যক্তির দেখা হয়ে যায়। আর এখান থেকে শুরু হয় ভাস্করের জীবনের এক নতুন অধ্যায়। ভাস্কর একটা সময় ঋণের বোঝা মাথায় নিয়ে রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। কিন্তু এই ব্যক্তিটাই যখন রাতারাতি হঠাৎ করে 100 কোটি টাকার মালিক হয়ে ওঠে, তখন বিষয়টা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো ভাস্করের কোটিপতি হয়ে ওঠার পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে দেখতে হবে আজকের এই গল্পটি। হ্যাঁ গাইস, চলে এলাম তোমাদের জন্য লাকি ভাস্কর মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। গল্পের শুরুতেই আমরা ভাস্করকে রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে দেখতে পাই। আর তখনই লক্ষ্মণ নামের এক সিবিআই অফিসার তার টিম নিয়ে ভাস্করের সামনে চলে আসে। আর তাকে গাড়িতে করে নিয়ে চলে যায় ভাস্করের ব্যাংকে, অর্থাৎ ভাস্কর যে ব্যাংকে কাজ করত। এখানে আমরা জানতে পারি ভাস্কর যে ব্যাংকে কাজ করত, এই ব্যাংকে অনেক টাকার ঘোটালা হয়েছে। আর এই কারণে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে এসছে। এরই মধ্যে ভাস্করের কাছে তার স্ত্রী সুমতির কল আসে। সুমতি তাকে জানায় যে তাদের বাড়িতেও সিবিআই অফিসার এসে সার্চ করছে। ভাস্কর তখন তাকে বলে ওদের কাজ ওদেরকে করতে দাও। তো যাই হোক, জিজ্ঞাসাবাদের মাঝেই বিদ্যুৎ চলে যায়। আর এর ফলে তাদের কাজ বন্ধ হয়ে যায়। আর এরপর ভাস্কর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে আসে। সালটি ছিল 1989 সাল। ভাস্কর মাগাধা নামের একটি ব্যাংকে কাজ করে। আর এখানে চাকরি করে সে মাস গেলে 6 থেকে 7 হাজার টাকা মতো মাইনে পায়। কিন্তু ভাস্করের কাজের প্রতি কোনো রকম ত্রুটি ছিল না। আর এই সময়কালটিতে ব্যাংকের সমস্ত লেনদেন থেকে শুরু করে কাজকর্ম হাতে লিখে ফাইলের মাধ্যমে নথিভুক্ত করা হতো। আর 6 মাস অন্তর অন্তর সেটিকে কম্পিউটারে আপলোড করা হতো। তো ভাবতেই পারছো এই বিষয়টা কতটা কষ্টসাধ্যের। কিন্তু ভাস্কর তার কাজ মন দিয়ে করত, কারণ তার মাথার উপর ছিল অনেক ঋণের বোঝা। তাই তাকে প্রমোশন পেয়ে ঋণগুলো শোধ করতে হবে। আর এই কারণে সে দিন রাত পরিশ্রম করত। এমনকি ব্যাংকের কাজ শেষ করে সে ব্যাংকের বাইরে বসে পার্ট টাইমের জন্য ফর্ম ফিল আপ করে দিত। আর এখানেই আমাদের পরিচয় হয় ভাস্করের বেস্ট ফ্রেন্ড শ্যামবার সাথে। সে একই ব্যাংকে পিওনের কাজ করত। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো ভাস্কর ব্যাংকের বাইরে ফর্ম ফিল আপ করছিলেন। আর তখনই অ্যান্টনি নামের একজন ব্যক্তি ভাস্করের কাছে আসে 2 লক্ষ টাকা লোনের জন্য। কিন্তু ভাস্কর তার কাছে কোনো অ্যাসেট দেখতে পায় না যে তাকে 2 লক্ষ টাকা লোন দেওয়া হবে। এই কারণে সে তাকে পরিষ্কারভাবে না করে দেয়। কাজ শেষ করে ভাস্কর বাড়ি ফিরতে থাকে। ফেরার পথে একজন পাওনাদার ভাস্করের কাছ থেকে টাকা চায়। তখন ভাস্কর কোনো রকমে তাকে ম্যানেজ করে আর বাড়ি চলে আসে। বাড়িতে এলে ভাস্করের আমরা বৃদ্ধ বাবাকে দেখতে পাই। তার পরিবারে মোট 4 জন সদস্য: ভাস্করের বাবা, ভাস্কর, তার স্ত্রী এবং একটি ছোট্ট ছেলে। তো যাই হোক, বাড়িতে ফ্রেশ হওয়ার পর ভাস্কর তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে তার শ্বশুর বাড়ির একটি অনুষ্ঠানে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই ভাস্করের সাথে তারা সবাই বৈষম্যমূলক আচরণ করছে। এর কারণটা হচ্ছে ভাস্কর তাদের থেকে আর্থিকভাবে অনেকটাই দুর্বল। তো অনুষ্ঠানের মধ্যে সুমতির বড় বোন সুমতির ছেলেকে খাবার খাওয়া নিয়ে অপমান করে। আর এটা দূর থেকে সুমতি দেখে ফেলে। এরপর সে প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং ফুটপাতের ধারে একটি দোকানে চলে আসে। আর এই দুঃখের মধ্যেও সুমতি তার সন্তান এবং স্বামী নিয়ে ফুটপাতের ধারে আনন্দ সহকারে খাবার খেতে থাকে। আর এখানেই আমরা জানতে পারি সুমতি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাস্করকে ভালোবেসে বিয়ে করেছে। আর এই কারণে তাদের দুজনকে তার পরিবার দেখতে পারে না। পরের দিন অ্যান্টনি ভাস্করের কাছে আবারও আসে ঋণের জন্য। ভাস্করকে জানায় মালয়েশিয়া থেকে অনেকগুলো টিভি আমার জন্য ইন্ডিয়াতে আনা হয়েছে। আমি কিছু টাকা পেমেন্ট করেছি, কিন্তু 2 লক্ষ টাকা এখনও প্রয়োজন। আর 2 লক্ষ টাকা যদি দিতে না পারি তাহলে টিভিগুলোকে ওরা ব্লক করে রাখবে। তুমি যদি কোনোভাবে 2 লক্ষ টাকা ম্যানেজ করে দিতে পারো তাহলে আমি টিভিগুলো বিক্রি করে দ্রুত তোমাকে পরিশোধ করে দেব। কিন্তু ভাস্করের তো নুন আনতে পান্তা পুরায়, তাই এত টাকা সে কোথায় পাবে? তাই সরাসরি তাকে আবারও না করে দেয়। এদিকে ভাস্করের বন্ধু ভাস্করকে এই ব্যাপারটি নিয়ে ভাবতে বলে। তো বাড়ি ফেরার পথে ভাস্করের প্রতিবেশী এক পাওনাদার ভাস্করকে নানাভাবে অপমান করে এবং রাস্তার মাঝে সকলের সামনে তার ওয়ালেট বের করে পয়সা নিয়ে নেয় এবং তার একমাত্র সম্বল স্কুটিটিকেও নিয়ে নেয়। আর তাকে বলে যে তুই যেদিন টাকা পরিশোধ করবি সেদিন আমার বাড়ি থেকে স্কুটিটি নিয়ে যাবি। আর এই কারণে ভাস্করকে পুরো রাস্তা হেঁটে ব্যাংকে আসতে হয়। আর এর ফলে ভাস্করের অনেকটাই লেট হয়ে যায় ব্যাংকে আসতে। ব্যাংকে আসার পর ভাস্করের
মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ে। সে এতদিন যে প্রমোশনের জন্য অপেক্ষা করছিল এবং তার প্রমোশনটি সত্যিই দরকার ছিল, এখন এই প্রমোশনটি অন্য কাউকে দেয়া হয়েছে। এতে ভাস্করের অনেক রাগ হয়। এরপর সে রাগ সামলাতে না পেরে ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে অনেক ছাড় দেয়, আর ব্যাংক ম্যানেজার তাকেও নানাভাবে অপমান করে। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংসার চালানোর জন্য ভাস্করকে এই ব্যাংকেই কাজ করতে হয়। আর নিজের এমন ব্যবহারের জন্য ভাস্কর ব্যাংক ম্যানেজারের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নেয়। বেচারা ভাস্কর কী বা করতে পারবে, তাই সে সমস্ত কিছু ভুলে গিয়ে কাজে মন দেয়। সে ব্যাংকের কাজ মন দিয়ে করতে থাকে। পরের দিন আমরা ভাস্কর, সাম্বা এবং অ্যান্টনিকে একটি কফি শপের মধ্যে দেখতে পাই। আর সেখানে ভাস্কর একটি ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্টনির হাতে তুলে দেয়, আর অ্যান্টনিকে বলে, এই টাকাটি আমি তোমাকে ভাই হিসেবে দিলাম, তুমি আমাকে সময় মতো ফেরত দিয়ে দিও। অ্যান্টনি তখন ভাস্করকে কথা দিয়ে বলেছে, এই টাকা থেকে যা প্রফিট আসবে তার 20% আমি তোমাকে দেব। এরপর অ্যান্টনি এবং সাম্বা তারা দুজনে টিভিগুলো সেল করার জন্য বন্দরে চলে যায়। এদিকে আমরা ভাস্করকে দেখতে পাই, সে অনেক টেনশনের মধ্যে আছে আর তার মাথায় অনেক দুশ্চিন্তা ঘুরছে। ভাস্কর মনে মনে ভাবতে থাকে, টাকাগুলো দিয়ে আমি ভুল করলাম না তো? সে যদি সময় মতো টাকাটা ফেরত দিতে না পারে তাহলে আমার তো ব্যাংকে আর চাকরি থাকবে না, আমাকে আমার পরিবার নিয়ে পথে বসতে হবে। তো যাই হোক, রাত্রি হলে সাম্বা ভাস্করকে ডাকতে আসে, আর সাম্বার পাশে অ্যান্টনিকে হাসি মুখে দেখতে পেয়ে ভাস্করের তো প্রাণ ফিরে আসে। তো যাই হোক, এরপরে অ্যান্টনি ভাস্করকে 2 লক্ষ টাকা ফিরিয়ে দেয় এবং সঙ্গে 50,000 টাকার প্রফিট দেয়। আর এটা পেয়ে ভাস্কর অনেক খুশি। এরপর সে অ্যান্টনিকে জড়িয়ে ধরে, আর প্রথমে সে ঋণের টাকা ফেরত দিয়ে তার স্কুটিটি ছাড়িয়ে আনে। সকাল হলে ভাস্কর তাড়াহুড়া করে ব্যাংকে চলে যায় আর 2 লক্ষ টাকা ঠিক মতো রিপ্লেস করে দেয়। আর এরপর থেকে ভাস্কর এই পুরো প্রক্রিয়াটি দিনের পর দিন করতে থাকে, আর এভাবেই করে উঠতে থাকে ভাস্করের কোটিপতি হয়ে ওঠার স্বপ্নটি। একদিন সুমতি ভাস্করকে বলে, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি প্রমোশন হারিয়েও দেখছি অনেক খুশিতে রয়েছো, এই খুশির কারণটা কি আমি জানতে পারি? ভাস্কর তখন কিছুই বলে না। এর মধ্যে ভাস্করের ছেলে কার্তিকের জন্মদিন চলে আসে, আর সে জন্মদিনে অ্যান্টনি সহ তার ব্যাংকের সমস্ত কর্মচারীদের ইনভাইট করে, এমনকি সুমতির পুরো পরিবারকেও ইনভাইট করে। সুমতি তো কোনোভাবে ভেবে উঠতে পারছে না ভাস্কর এত টাকা কোথায় পাচ্ছে। তো যাই হোক, জন্মদিনের পার্টিতে অ্যান্টনি ভাস্করকে বলেছিল যে আমি খুব শীঘ্রই আমেরিকাতে আমার ছেলের কাছে শিফট হয়ে যাব, কিন্তু সেখানে শিফট হওয়ার আগে আমি এখানে একটি বিশাল বড় ডিল ফাইনাল করব। দুবাই থেকে 3টি লাক্সারি গাড়ি আসছে, আর সেই গাড়িটি আমরা যদি একবার বিক্রি করতে পারি তাহলে অনেক টাকার প্রফিট পাবো, আর সেই প্রফিটটি আমরা 3জনের সমানভাবে ভাগ করে নেব। কিন্তু সমস্যা হচ্ছে 10 লক্ষ টাকা প্রয়োজন। তো ভাস্কর এতে কিছুটা সময় নিয়ে নেয় ভাবতে। বাড়িতে আসার পর ভাস্কর অনেক ভাবনা চিন্তা করে অ্যান্টনিকে কল দেয়, আর তাকে বলে, তুমি ডিলটি ফাইনাল করো, আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। পরের দিন ভাস্কর স্যুটকেস নিয়ে চলে যায় ব্যাংকে। সেখানে কর্মচারীরা জিজ্ঞাসা করে, তুমি এই স্যুটকেস নিয়ে ব্যাংকে এসছো? ভাস্কর তখন বলে যে আমি কাজ সেরে বাইরে একটু বেরোবো, তাই স্যুটকেসটি নিয়ে এসেছি। কিন্তু ব্যাংকে এসে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ভাস্কর কোনোভাবেই সুযোগ পাচ্ছিল না 10 লক্ষ টাকা ব্যাংক থেকে হটানোর। 10 লক্ষ টাকা তো আর হালুয়া না যে চোখের পলকেই সরিয়ে নেবে। তো যাই হোক, অনেক চেষ্টা করে ভাস্কর এবং তার বন্ধু দুজনে মিলে টাকাগুলো হটায়। এদিকে আবার আরেকটি সমস্যা এসে দাঁড়ায়। যে ডিলারের 3টে লাক্সারি কার নেওয়ার কথা ছিল সেই ডিলারকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর এই কারণে ভাস্কররা টাকা নিয়ে অনেক সমস্যায় পড়ে যায়। তাকে একটা দিন পরেই কিন্তু ব্যাংকে 10 লক্ষ টাকা জমা করতে হবে। সে কিভাবে করবে এটা নিয়ে ভাবতে থাকে। অনেক ভাবনা চিন্তা করার পর এই 3টে গাড়িকে গোয়াতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানকার ডিলারদের সাথে তারা ডিল করবে। কিন্তু গোয়া নিয়ে যাওয়ার ব্যাপারটা অতটাও সহজ না, তাই তারা একটি প্ল্যান করে। তারা প্ল্যান করে রাস্তার 3জন ভিখারিকে উঠিয়ে নেয় এবং পলিটিক্যাল লিডার সাজিয়ে নেয়, কারণ রাজনৈতিক ব্যক্তিদের গাড়ির চেকিং পুলিশ করে না। আর এই সুযোগটাকে তারা ভালো মতো কাজে লাগিয়ে ফেলে, আর তারা সোজা চলে যায় গোয়াতে। গোয়াতে যাওয়ার পর তারা 3টে গাড়িকে একজন ডিলারকে সেল করে দেয়, আর সেখান থেকে প্রফিটের কিছু অংশ সেই সমস্ত লোকগুলোদের দিয়ে দেয়। এরপর তারা বাড়ি ফিরে আসে, আর অ্যান্টনি এখান থেকে সোজা চলে যায় এয়ারপোর্টে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে। আর ভাস্করকে বলে দেয় যে কোনো প্রয়োজন হলে আমাকে কল করবে। পরের দিন সকালবেলায় ভাস্কর 10 লক্ষ টাকা একটি সুটকেসে নিয়ে ব্যাংকে চলে আসে। ব্যাংকে আসার পর দেখে পুলিশ ইনকোয়ারি করছে। এটা দেখার পর ভাস্করের তো মাথায় ঘাম চলে আসে। ভাস্কর তার সহকর্মীকে জিজ্ঞাসা করে জানতে পারে যে ব্যাংকের 2জন কর্মী লোন পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে প্রফিট নিয়েছে, আর এই কারণে পুলিশ এসেছে তাদের 2জনকে অ্যারেস্ট করতে। তো যাই হোক, ভাস্কর যখন কাজ করছিল তখন ব্যাংকের ম্যানেজার ভাস্করের কাছে স্যুটকেস দেখতে পেয়ে জিজ্ঞাসা করে যে স্যুটকেসের মধ্যে কি আছে, আর স্যুটকেসটি খুলে দেখাও।
ভাস্কর তখন স্যুটকেসটি খুলে দেখায় আর আমরা দেখতে পাই স্যুটকেসের মধ্যে একটি পোশাক রয়েছে ভাস্করের। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে যায়। পুলিশ যখন তাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল সেই সুযোগে ফাঁকা পেয়ে ভাস্কর টাকাগুলোকে যথাস্থানে রেখে দেয়। এরপর সিন শিফট হয়ে চলে আসে। আমরা ভাস্কর এবং শাম্বাকে দেখতে পাই। ভাস্কর শাম্বাকে বলে যে আজকে আমরা ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি, তাই এই কাজটি আমাদেরকে ত্যাগ করতে হবে। কিন্তু ভাস্করের বন্ধু শাম্বা এক্সপোর্টের কাজটি কোনোভাবেই ছাড়তে চায় না, তাই সে ব্যাংকের জব ছেড়ে দিয়ে এই কাজটি করা শুরু করে দেয়। অন্যদিকে ভাস্কর তার ভাইকে পড়াশোনা করার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। তো যাই হোক, পরের দিন ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে ডেকে পাঠায় আর তাকে প্রমোশন দেয়। আর এক ঝটকায় ভাস্কর নিচু পদ থেকে উচ্চ পদে চলে যায়। ভাস্করের কাজ হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের লোনগুলোকে অ্যাপ্রুভ করানো। ব্যাংকের চেয়ারম্যান তখন ভাস্করকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি চাও বলো। ভাস্কর তখন বলে ব্যাংকের গ্যারেজে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আমার চাই। চেয়ারম্যান তখন গাড়িটি তাকে দিয়ে দেয় আর এতে ভাস্কর অনেক খুশি হয়। এরপর ভাস্কর গাড়ি নিয়ে সোজা চলে যায় তার বাড়িতে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়ে চলে আসে প্রেজেন্টে। ব্যাংকে বিদ্যুৎ চলে এসছে আর সিবিআই অফিসার ভাস্করের ব্যাংকের স্টেটমেন্ট বের করেছে। একজন সাধারণ ব্যাংক কর্মচারীর ব্যাংকের স্টেটমেন্ট 100 কোটি টাকা দেখার পর সিবিআই অফিসার লক্ষ্মণ একটু চমকে যায়। আর এরপর ভাস্কর আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই ব্যাংকের চেয়ারম্যান ভাস্করের প্রমোশন দেওয়ার পর ভাস্করকে বুঝিয়ে বলে, আমরা সরাসরি বৈধভাবে কোনো ব্যাংককে লোন দিতে পারি না, কিন্তু হ্যাঁ, একজন ব্রোকার থাকে আমাদের মাঝে যারা আমাদের ব্যাংক থেকে লোন নেয় এবং সেই লোনটি নিয়ে অন্য কোনো ব্যাংককে দিতে পারে। আর আমাদের একটি বিশেষ ক্লায়েন্ট আছে যার নাম হচ্ছে হর্ষা মেহরা। আর তুমি তাদেরকে একটু বেশি করে খেয়াল রাখবে, সে তোমার পার্সোনাল ক্লায়েন্ট। তার সাথে খুব সুন্দরভাবে তুমি ট্রিট করবে, কারণ তার হাত ধরে আমাদের ব্যাংক অনেক টাকা আয় করে। কিন্তু বিষয় হচ্ছে হর্ষা মেহরা এই কাজটি নিচে করে না, তার একজন ব্রোকার আছে সূর্য, সে এই কাজটি করে। তো একদিন সূর্য ভাস্করের সঙ্গে দেখা করতে আসে লোনের জন্য। ভাস্কর তাকে লোন অ্যাপ্রুভ করে দেয়, কিন্তু সূর্যের কাছ থেকে হর্ষা মেহরার ব্যাংকের স্টেটমেন্টটা চেয়ে নেয়। ব্যাংকের স্টেটমেন্ট দেখার পর ভাস্কর একটু চমকে যায়, কারণ হর্ষা মেহরার কাজ হচ্ছে মাগাধা ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোনের টাকাটি কাটারা ব্যাংক অর্থাৎ অন্য কোনো ব্যাংকে দেওয়া, কিন্তু সে লোনের টাকাটি নেওয়ার পর কিছুক্ষণ হোল্ড করে থাকে। তো এতে ভাস্করের সন্দেহ হলে এই পুরো বিষয়টি যাচাই করে জানতে পারে হর্ষা মেহরা এই ব্যাংক থেকে লোন নেওয়ার পর সেই লোনের টাকাটি স্টক মার্কেটে ইউজ করে, আর সেখান থেকে প্রফিট করার পর সে লোনের টাকাটি আবার কিছুদিন পর পরিশোধ করে। আসলে ব্যাপারটি হচ্ছে হর্ষা মেহরা ব্যাংক থেকে লোন নেওয়ার পর সে লোনের টাকাটি শেয়ার মার্কেটে ইউজ করে, আর সেখান থেকে শেয়ার কিনে প্রফিট করার পর ব্যাংকে যে যার মতো লোন পরিশোধ করে দেয়। তো এই পুরো বিষয়টি জানতে পারার পর ভাস্কর সিদ্ধান্ত নেয় যে এই পুরো বিষয়টি সে ব্যাংকের চেয়ারম্যানকে জানিয়ে দেবে। কিন্তু পরক্ষণেই তার ভাবনা বদলে যায়। সে ভাবতে থাকে যে সে যদি চেয়ারম্যানকে বলে দেয় তাহলে তার কি হবে, অর্থাৎ এই সুযোগটাকে সে কাজে লাগাবে, এটাই সে স্থির করে। তো এরপর ভাস্কর সূর্যের সাথে দেখা করে আর তার সঙ্গে একটি ডিল করে। প্রত্যেকবার লোন অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য তাকে 1 লক্ষ টাকা দিতে হবে, সেই টাকাটি সে পরিশোধ করে দেবে। কিন্তু হ্যাঁ, সঙ্গে হর্ষা মেহরা যে কোম্পানির শেয়ার কিনে সেই কোম্পানির শেয়ারটা তাকে আগে থেকেই জানিয়ে দিতে হবে। আর এরপর থেকে ভাস্করও শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করে প্রফিট করতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এই টাকাগুলো সে কিভাবে হোয়াইট করবে। এরপর সে অ্যান্টনির একজন বন্ধুকে ফোন করে আর তার কাছ থেকে সাহায্য চায়। অ্যান্টনির বন্ধু ভাস্করকে জানায় যে তুমি হোলসেলারদের কাছ থেকে যে সমস্ত টিকিটে প্রাইস বাদে সেই সমস্ত টিকিটগুলো কিনে নেবে, আর এভাবেই তুমি তোমার ব্ল্যাক মানিগুলোকে হোয়াইট করতে পারবে। আর এভাবে ভাস্কর দিনের পর দিন একজন সাধারণ কর্মচারী থেকে কোটিপতি হয়ে উঠতে থাকে। আর তার আচরণেও অনেকটাই পরিবর্তন চলে আসে, তার মেজাজে চলে আসে অনেক খিটখিটে স্বভাব। এমনকি ভাস্কর তার সহকর্মীদের সাথেও দুর্ব্যবহার করতে থাকে টাকার গরমে। একদিন ভাস্কর একটি জুয়েলারি শপে যায়। সেখানকার দোকানদার ভাস্করকে বলে যে এই সমস্ত কালেকশানগুলো তোমাদের জন্য না, এগুলো তোমরা কিনতে পারবে না। ভাস্কর তখন প্রচণ্ড রেগে যায় আর কিছুক্ষণ পর আবারও দোকানে ফিরে আসে। এরপর সে দোকানের মধ্যে থাকা সমস্ত কালেকশান কিনে নেয়, আর এতে তার মোট বিল হয় 70 লক্ষ টাকা। এমনকি সে একটি গাড়িও কিনে ফেলে। আর জুয়েলারি শপের মালিক থেকে শুরু করে সমস্ত কর্মচারীরা তাকে স্যার স্যার বলে সম্বোধন করতে থাকে, আর চা থেকে কফি শুরু করে নামি দামি খাবার অফার করতে থাকে। এরপর ভাস্কর তার কালো টাকাগুলোকে সাদা করার জন্য সুমতির জন্য একটি খাবারের দোকান খুলে দেয়।
তো যাই হোক, এরপর একদিন ব্যাংকের এক কর্মী ভাস্করের সাথে দেখা করতে আসে আর তার হাতে অনেকগুলো লোন অ্যাপ্রুভের স্টেটমেন্ট ছিল। ভাস্কর সেগুলো দেখার পর চমকে যায়, কারণ সে 90 কোটি টাকার লোন হাসা মেহরাকে অ্যাপ্রুভ করেছে। এই কথাটি শোনার পর তো ব্যাংকের কর্মী চমকে যায়, কারণ এই সইগুলো সে করেনি, অর্থাৎ হাসা মেহরা তার সই নকল করেছে আর 90 কোটি টাকার লোন অ্যাপ্রুভ করেছে। এখন তাকেই এই লোনগুলো পরিশোধ করতে হবে। তো এই কথা ভাবতে ভাবতে সে ফ্লোরে পড়ে যায় আর একটু পরে আমরা জানতে পারি সে মারা যায় হার্ট অ্যাটাকে। ভাস্কর তখন সূর্যকে ধরে আর তাকে বলে যে আমি সব কিছু পুলিশকে জানিয়ে দেব। সূর্য তখন বলে যে জেলে কিন্তু আমি একাই যাব না, তুইও যাবি আমার সঙ্গে, কারণ তুইও সমানভাবে জড়িত। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সুমতির মা সুমতির বাড়িতে টাকার জন্য সাহায্য চাইতে এসছে, কারণ তার ছেলের অনেক বড় সমস্যা হয়েছে। সুমতির মা সুমতিকে বলে যে তোর কাছে যে এত টাকা আজ, এই টাকা কিন্তু আমার জন্যই, অর্থাৎ আমি তোকে খাবারের দোকান দেওয়ার জন্য বলেছিলাম। তো এই কথাটি শোনার পর সুমতি প্রচণ্ড রেগে যায় আর তোর দোকান ঘরটি ভেঙে ফেলেছে। তো এই ঘটনা দেখার পর ভাস্করের বাবা ভাস্করকে ঘরের মধ্যে ডাকে আর দরজা বন্ধ করে দেয়। ভাস্করকে তার বাবা জিজ্ঞাসা করে, সত্যি করে বল, একজন ব্যাংকের সাধারণ কর্মচারীর কাছে এত টাকা কিভাবে এলো? ভাস্কর তখন সমস্ত সত্যি তার বাবাকে জানিয়ে দেয়। আর এই ঘটনার পর ভাস্কর পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর সে আগের অবস্থায় ফিরে আসে। সে এতদিন টাকার গরম দেখিয়ে যাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদের প্রত্যেকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এরপর সিন শিফট হয়ে চলে আসে প্রেজেন্টে। আমরা দেখতে পাই সিবিআই অফিসার লক্ষ্মণ থেকে শুরু করে ব্যাংকের ম্যানেজার এবং চেয়ারম্যান সবাই কিন্তু একই অপরাধের সাথে জড়িত। তো যাই হোক, হাসা মেহরার যে 100 কোটি টাকা ব্যাংকের বকেয়া রয়েছে, সেই টাকা যদি পরিশোধ না করা হয় তাহলে মাগাদা ব্যাংক তো দেউলিয়া হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান ম্যানেজার থেকে শুরু করে সিবিআই অফিসার সবাই কিন্তু হাজতে ঢুকবে। আর এই সমস্যার সমাধান থেকে বাঁচার জন্য ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে বলি দেওয়ার জন্য বলে, অর্থাৎ ভাস্করের যে ব্যাংকে 100 কোটি টাকা রয়েছে সেই 100 কোটি টাকা ব্যাংকের ঋণ পূরণ করার জন্য দিতে বলা হয়। তো এরপর ভাস্কর কিছুটা ভাবনা চিন্তা করার পর একটি চেকে সাইন করে দেয়। চেকে সাইন করার পর তো সেখানকার সবাই অনেক খুশি হয়ে যায় আর ভাস্কর ব্যাংক থেকে রিজাইন দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ব্যাংকের চেয়ারম্যান ভাস্করের দেওয়া 100 কোটি টাকার চেকটি ক্যাশ করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় চেকটি বাউন্স, অর্থাৎ ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। এই খবরটি জানতে পারার পর ব্যাংকের কর্মচারীরা অবাক হয়ে যায় আর তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে আমরা ভাস্করকে দেখতে পাই, সে তার ব্যাংকের সমস্ত টাকা অনেক আগেই তুলে ফেলেছে। সে এখন অ্যান্টনির সাহায্য নিয়ে আমেরিকা পাড়ি দিচ্ছে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে যাওয়া হয়। ভাস্করের বাবা সেদিন ভাস্করকে বলেছিল, তুমি রেসে কতটা জোরে দৌড়তে পারছো সেটা বড় বিষয় না, কখন তোমাকে থামতে হবে এটা তোমাকে জানতে হবে, আর তুমি যদি এটা জানতে না পারো তাহলে মুখ থুবড়ে নিচে পড়বে। তো যাই হোক, এখান থেকে পালানোর আগে ভাস্কর মাগাদা ব্যাংকের সমস্ত কেলেঙ্কারি একজন সৎ সিবিআই অফিসারকে জানিয়ে দেয় আর এর ফলে সেই ব্যাংকটিকে সিজ করে দেয়। এদিকে ভাস্কর সে তার বন্ধু অ্যান্টনির সাহায্য নিয়ে আমেরিকাতে সেটেল হয়ে যায় আর এখানকার নাগরিকত্ব পেয়ে যায়। তো যাই হোক, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো গাইস, আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।